আচ্ছা, ওকে, চলো দেখো আমরা গত ক্লাসে যেটা পড়তেছিলাম, আমরা গত ক্লাসে কি পড়তেছিলাম? আমরা গত ক্লাসে পড়তেছিলাম হচ্ছে শেষ যে টপিকটা আমরা পড়তেছিলাম সেটা ছিল আমাদের দ্রবণের ঘনমাত্রা। তো দ্রবণের ঘনমাত্রা কিভাবে হিসাব করা যায় এটা নিয়ে আমরা মূলত গত ক্লাসে পড়ছি এবং অঙ্ক করছি, যে অঙ্কগুলা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখন আমরা তোমাদের একটা ব্যাপার বলি, যে আমরা যখন কোনো পদার্থের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি, যেই দ্রবণের ঘনমাত্রাটা আমাদের জানা থাকে সেই দ্রবণটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। সেই দ্রবণটাকে আমরা কি বলি? প্রমাণ দ্রবণ। এখন কিছু পদার্থের দ্রবণের ঘনমাত্রা একবার নির্ণয় করলে সময়ের সাথে সাথে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। আবার কিছু পদার্থের ক্ষেত্রে আমরা যদি ঘনমাত্রা নির্ণয় করি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তাহলে যে দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না তাকে আমরা বলি প্রাইমারি দ্রবণ। আর যে দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে আসলে পরিবর্তন হয়ে যায় তাকে আমরা বলি সেকেন্ডারি দ্রবণ। আর যে পদার্থ নিয়ে দ্রবণ বানাইলে সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর তাদেরকে আমরা বলি, যে সমস্ত পদার্থ নিয়ে দ্রবণ বানাইলে দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায় তাদেরকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, প্রাইমারি দ্রবণকে অনেকে বলে মুখ্য দ্রবণ, সেকেন্ডারি দ্রবণকে অনেকে বলে গৌণ দ্রবণ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পল অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানো, আমিও জানি। ওকে ফাইন, আমরা এটা এক্সাম্পল গুলো সবাই খুব ভালো করে পড়বা। সামনের ক্লাসে যখন আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়াবো এক্সাম্পল গুলো ওই ক্লাসে কথা বলবো। আমি আজকে একটু সামনে আগাচ্ছি। দেখো এখন কতগুলা বিষয় দেখো, যে ধরো তুমি একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করলা। তো ঘনমাত্রা নির্ণয়ের যে এককটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের মোলারিটি, তোমরা সবাই জানো। এবং মোলারিটির প্রথম সূত্রটা ছিল আমাদের যে মোলারিটি ইকুয়াল এন বাই হচ্ছে আমাদের ভি। এখান থেকে আমরা বলতে পারি এন সমান হচ্ছে এস ভি। এই সূত্রটা তোমরা সবাই জানো। এখন একটু চিন্তা করো, ধরো তোমাদের কাছে একটা পাত্র আছে, এই পাত্রের আয়তন হচ্ছে ভি1 এবং ঘনমাত্রা হচ্ছে এস1। তুমি বাইরে থেকে যদি পানি যোগ করো, তো পানি যোগ করলে দ্রবণের আয়তনটা আর ভি1 থাকবে না, হয়ে যাবে ভি2। আচ্ছা, যেহেতু আয়তন বেড়ে গেছে তাহলে ঘনমাত্রা কি আগেরটাই থাকবে না, তখন ঘনমাত্রা হয়ে গেল এস2। কিন্তু যেহেতু ঘনমাত্রা এবং আয়তনের গুণফল হচ্ছে মূল সংখ্যা, বাইরে থেকে শুধু পানি যোগ করতো কিন্তু নতুন করে কোনো পদার্থ যোগ করা নাই, তাহলে পদার্থের মূল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য তুমি বলতে পারো v1s1 ইকুয়াল v2s2। এই সূত্রটাকে আমরা বলি দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র। এই সূত্রের অঙ্ক পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন একটা অঙ্ক দেখো যে 500 ml 0.1 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি হবে। দেখো এই অঙ্কটা খেয়াল করে দেখো, এখানে তারা বলতেছে যে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আচ্ছা, এরপরে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা যাবে? দেখো আগে ঘনমাত্রাটা ছিল 0.5, এখন হইল কত 0.1, তার মানে ঘনমাত্রা কমছে। বেসিক একটা ব্যাপার হচ্ছে যে কোন দ্রবণে আমরা যদি পানি যোগ করি তখন ঘনমাত্রা কমে, তার মানে এই দ্রবণে আসলে কি যোগ করা হয়েছে? পানি যোগ করা হয়েছে। তাহলে এখানে আমাদের কি সূত্র দিতে হবে? আমাদের সূত্র দিতে হবে যে v2s2 ইকুয়াল v1 এবং হচ্ছে s1। আমাদের বের করতে হবে কি v2 সমান কি v1s1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের s2। এখানে মানগুলা তুমি যদি বসাও, এই যে 500 ml
5 মোলার। এটা হচ্ছে V1, এটা হচ্ছে আমাদের S1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের S1 আর এটা হচ্ছে আমাদের S2। তাহলে আমাদের কি আসলো, 500 গুণন 0.5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, 0.1। হিসাবটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে। হ্যাঁ, দেখো 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে 500 গুণন, আর 0.1 মানে হচ্ছে 1/10, তাহলে 10 উপরে চলে যাবে আর হাফ, তার মানে 2 নিচে চলে আসবে। তাহলে কত হবে আমাদের, 2500। তাহলে আমাদের কত, 2 দিয়ে কাটলে 250, 250 দশে 2500, 2500 ml। দেখো এখানে অ্যান্সার অনেকেই 2500 ml দিবা, কিন্তু এখানে বলছিল, হ্যাঁ এখানে অ্যান্সারটা তাহলে আমাদের কত হবে, 2500 ml। অ্যান্সারটা কত হবে, 2500 ml। তার মানে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের 2500 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা যাবে। এখন একটা ব্যাপার দেখো, এখানে প্রশ্নটা আবার অন্যভাবে হইতে পারে। প্রশ্নটা এরকম হইতে পারে যে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে, কি পরিমাণ পানি যোগ করতে হবে, কি পরিমাণ পানি যোগ করতে হবে, অঙ্কটা যদি এটা থাকে। দেখো তুমি এইভাবে বের করবা যে আমাদের দ্রবণের আয়তন লাগবে 2500 ml, কিন্তু এখানে দেখো 500 ml পানি অলরেডি আছে, তাহলে অতিরিক্ত কত ml যোগ করতে হবে, 2000 ml। তখন তোমার অ্যানসারটা হবে 2000 ml। তাহলে এখান থেকে প্রশ্ন এই দুইটা হইতে পারে, একটা সিম্পলি হইতে পারে যে এই আমাদের আয়তনের মানটা বের করা লাগবে, অথবা বলতে পারে যে কি পরিমাণ পানি যোগ করতে হবে, কি পরিমাণ পানি যোগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ওকে, অনেকেই কমেন্ট করছো, ভেরি গুড। যারা জানবা কমেন্টে লিখে দিবা, কমেন্টে লিখে দিবা। এবার আরেকটা প্রশ্ন দেখো তোমরা একটু, আরেকটা প্রশ্ন দেখো। প্রশ্নটা হচ্ছে কি, দেখো 20 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 ml 1.5 মোলার এবং 1.5 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে এই মিশ্রণের ঘনমাত্রা কত হবে, মিশ্রণের ঘনমাত্রা কত হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা করব, করার আগে আমরা একটু থিওরি পড়ে নেই। দেখো এই থিওরিটা আমাদের বুঝতে হবে, এটা সব জায়গায় কাজে লাগবে আমাদের। দেখো একটা থিওরি আমাদের একটু বুঝতে হবে, সেই থিওরিটা কি। দেখো আমরা একটা জিনিস বুঝলাম, যে আমাদের একটা জিনিস আমরা বুঝছি যে n সমান sv। আচ্ছা, অর্থাৎ আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে আমাদের মূল সংখ্যা হয়। তাহলে ধরো তোমার কাছে আছে এরকম যে 1000 ml 1 মোলার, মোলার মানে হচ্ছে মোল পার লিটার, তোমরা সবাই জানো। এটাকে আমরা চাইলে লিখতে পারি, দেখো 500 ml 2 মোলার। এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, 500 ml 2 মোলার। কেন বলো তো? দেখো এই দুইটার গুণফল 1000, এই দুইটার গুণফল 1000, n সমান sb, মিলছে। ঠিক আছে, ঠিক তেমনি দেখো এখানে আছে আমাদের কত, 20 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আমরা চাইলে লিখতে পারি, এই দুটাকে তুমি যদি গুণ করো তাহলে কত হবে, 30 ml 1 মোলার। তো এই দুটাকে গুণ করলে 30 হয়, 30 আর 1 কে গুণ করলে 30 হয়। তাহলে চাইলে তুমি এটা লিখতে পারবা। আর পরে কি ছিল, 1.5 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে তুমি লিখতে পারো 1.5 দুগুণে কত, 3 ml 1 মোলার। এই দুইটার গুণফল আর ওই পাশের দুইটার গুণফল সেম। সংক্ষেপে তুমি মনে রাখতে পারো যে কোনো আয়তন এবং ঘনমাত্রাকে তুমি যদি গুণ করো, গুণফল আর 1, মানে গুণফলটা হবে আয়তন আর মোলারিটি হবে 1। অর্থাৎ এই থিওরিটা দিয়ে আমরা যে কোনো আয়তন এবং ঘনমাত্রাকে 1 মোলারে নিতে পারি। এভাবে আমরা 1 মোলারে নিতে পারবো, 1 মোলারে নেওয়া আমাদের শিখতে হবে। তাহলে এভাবে এই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে কোনো আয়তন এবং মোলারিটিকে 1 মোলারিটিতে নিতে পারবো। মনে রাখবা, তুমি
মোলারিটি সেম থাকলে তখন আয়তন যোগ করতে পারবা, আদারওয়াইজ যোগ করতে পারবা না। তো এখানে যে মিশ্রণটা ছিল, তাহলে আমরা বলতে পারি এখানে মোট আছে হচ্ছে আমাদের 33 ml 1 মোলার, 33 ml 1 মোলার, 33 ml 1 মোলার। তাহলে মিশ্রণের ঘনমাত্রা চাইছে তোমার কাছে, তাই না? এই যে তুমি 1 মোলার ঘনমাত্রা বলতেছো, এটা আসলে প্রকৃত ঘনমাত্রা না, এটা আপেক্ষিক ঘনমাত্রা। এটা কি? আপেক্ষিক ঘনমাত্রা। তুমি 33 ml বলতেছো, প্রকৃতপক্ষে এখানে 33 ml নাই। এখানে কত ml আছে দেখো, এই যে আমাদের 20 আর হচ্ছে 1.5, তার মানে আমাদের এখানে ঘনমাত্রাটা কত আছে? 21.5, 21.5। তাহলে এখন তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এটাকে তুমি বলবা এখন V1, এটাকে তুমি বলবা S1, এটাকে তুমি বলবা V2, তুমি S2 হচ্ছে বের করবা, S2 হচ্ছে বের করবা। তাহলে S2 সমান কত হবে? V1 গুণন হচ্ছে S1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V2, তাহলে 21 পয়েন্ট হচ্ছে আমাদের 5। এটা একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারবা। তাহলে যদি একাধিক পদার্থ থাকে এবং এটাকে মিশানো হয়, তাহলে ঘনমাত্রা বের করতে আমাদের কি করা লাগবে? প্রথমে 1 মোলারে পরিণত করে নিতে হবে, তাহলে আমরা V1 এবং S1 পাবো। আর আয়তনের যে যোগফলটা, এটাকে আমরা বলবো V2, তখন আমরা S2 এর মানটা বের করে ফেলবো। বুঝছো কিনা কমেন্টে বলো। ঠিক আছে? হ্যাঁ, বুঝছো কিনা বলো, বুঝছো? আচ্ছা, ক্যালকুলেটর সারাই করে ফেলছো, ভেরি গুড। 1.535, ভেরি গুড, ওকে। ক্যালকুলেটর সারা বলতে পারলে। আর পাশে যদি ক্যালকুলেটর থাকে, এটা তো আর বুঝার সুযোগ নেই, ভেরি গুড। তাহলে আমরা দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ বুঝে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো এই যে ঘনমাত্রা ব্যাপারটা আমরা শিখলাম, ঘনমাত্রা ব্যাপারটা আমরা শিখলাম, এই ঘনমাত্রা ব্যাপারটা এখন আমাদের এসিড, ক্ষার এবং জারক এবং বিজারকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এই ঘনমাত্রা ব্যাপারটা এখন কার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে? এসিড, ক্ষার এবং জারক বিজারকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তোমরা একটা কথা জানো, আমি তোমাদেরকে সবসময় বলি, রসায়নে সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তাই না? এই জন্যই আমরা কেমিস্ট্রি শব্দটা ইউজ করি রিলেশনশিপের ক্ষেত্রে, তাই না? রসায়নে সবসময় সবকিছু জোড়ায় জোড়ায় থাকে। জারকের সাথে বিজারক থাকে, এসিডের সাথে ক্ষার থাকে, এসিডের সাথে ক্ষার থাকে। এখন দেখো ব্যাপারটা, এসিড এবং ক্ষারের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো, ঘনমাত্রার ব্যাপারগুলো আমরা আনবো। তার আগে এসিড ক্ষার সম্পর্কে অল্প একটু আলোচনা করি। কিন্তু এসিড ক্ষার সম্পর্কে তোমরা আসলে অনেক কিছু জানো, যেমন পরিবেশ রসায়নে আমরা আলোচনা করছি আমাদের রাসায়নিক পরিবর্তন, মানে আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে তো এসিড ক্ষার সম্পর্কে তোমরা জানো। তারপর আমি যদি অল্প একটু কথা তোমাদের সামনে বলি, সেটা হচ্ছে যে এসিড এবং ক্ষার যে রাসায়নিক বিক্রিয়াটা করে, এসিড এবং ক্ষারের রাসায়নিক বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, এসিড এবং ক্ষার। এখানে যেটা হয় যে যে কোনো পরিমাণ এসিড এবং যে কোনো পরিমাণ ক্ষার কিন্তু বিক্রিয়া করতে পারে না, তুল্য পরিমাণ এসিড এবং তুল্য পরিমাণ ক্ষার কিন্তু বিক্রিয়া করে। যেমন ধরো আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, এটা যখন বিক্রিয়া হবে তখন তৈরি হবে আমাদের সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে আমাদের ওয়াটার। এখানে খেয়াল করে দেখো, সোডিয়াম দুইটা, তার মানে এখানে হবে 2। তার মানে আমাদের 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হচ্ছে 2 মোল। এখন সমীকরণটা সমতা হয়েছে, সমতা হয়েছে, ঠিক আছে? তাহলে আবার তুমি যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইডে নাও, সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে হচ্ছে আমাদের 1 মোল ওয়াটার। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কয় মোল লাগবে? 1 মোল লাগবে। তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন তোমরা জানো অ্যাসিডের ক্ষেত্রে থাকে ক্ষারত্ব, ক্ষারের ক্ষেত্রে থাকে অম্লত্ব, যেমন এটার অম্লত্ব হবে 1, এটার ক্ষারত্ব হবে 2, এটার ক্ষারত্ব হবে 1, এটার কি বলবো, এটা তো বলছি যে এটার অম্লত্ব হবে আমাদের 1। অম্লত্ব ক্ষারত্ব ব্যাপারগুলো আমরা পড়াইছি, ঠিক আছে? তো তাহলে তুল্য পরিমাণ এসিড এবং তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে, এটাই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। এখন তাহলে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি এসিডের আয়তনকে বলি VA, এসিডের ঘনমাত্রাকে যদি আমরা বলি SA, এটা সমান আমাদের কি হবে?
অ্যাসিডের মূল সংখ্যা, একে আমরা বলবো অ্যাসিডের মূল সংখ্যা। আর ক্ষারের আয়তন, ক্ষারের ঘনমাত্রা সমান হবে আমাদের ক্ষারের মূল সংখ্যা। এই দুটো সমীকরণ থেকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে VA বাই SA ডিভাইডেড বাই VB ডিভাইডেড বাই SB ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের A বাই B। ঠিক আছে? আচ্ছা, চাইলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে VA SA গুণন হচ্ছে আমাদের B ইজ ইকুয়াল টু VB SB গুণন হচ্ছে আমাদের A। তার মানে অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রার সাথে আমাদের কি গুণ করা লাগতেছে? ক্ষারের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা। আর ক্ষারেরটার সাথে যোগ করা লাগতেছে অ্যাসিডের মূল সংখ্যা। এখন উপরের সমীকরণের দিকে তাকাও। উপরের সমীকরণের দিকে তাকাইলে দেখো যে এটা হচ্ছে আমাদের ক্ষারের মূল সংখ্যা। তুমি কি যোগ করতেছো? ক্ষারের মূল সংখ্যা। ক্ষারের মূল সংখ্যা মান কত? 2। আবার তুমি যদি অ্যাসিডের তুল্য সংখ্যা কত? E সমান 2। তাহলে তুমি চাইলে সূত্রটা এভাবে ইউজ করতে পারো, ওই পদার্থটার তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু ক্ষারের আয়তন গুণন ক্ষারের ঘনমাত্রা গুণন হচ্ছে ওই ক্ষারের তুল্য সংখ্যা। চাইলে তুমি এভাবে ইউজ করতে পারো, তুমি যেভাবে ইউজ করতে পারো। তাহলে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার অঙ্কটা আমরা কিভাবে করব? অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার অঙ্ক আমরা চাইলে যে এটা মনে রাখো, তাহলে সুবিধা হবে যে এভাবে আমরা করব অ্যাসিডের আয়তন অ্যাসিডের ঘনমাত্রা গুণন অ্যাসিডের তুল্য সংখ্যা, ক্ষারের আয়তন ক্ষারের ঘনমাত্রা গুণন ক্ষারের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা ই সম্পর্কে আমরা তোমাদের পড়াইছি। এই সূত্র বুঝছো কিনা কমেন্টে বলো, সূত্র বুঝছো কিনা কমেন্টে বলো। এখন আমরা অঙ্ক করি। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, VA গুণন EA ইজ ইকুয়াল টু VB গুণন SB গুণন হচ্ছে আমাদের কি বলতো? EB। হ্যাঁ, অনেকে সূত্র এমনিও লেখে, বুঝছো? অনেকে এই সূত্রকে এমনিও লেখে, যে V1 S1 E1 ইজ ইকুয়াল টু V2 S2 E2 এমনি লেখে। ঠিক আছে? এবং একটা মজার কথা বলি, এই ব্যাপারটা তুমি জারক বিজারকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা। একই জারক বিজারকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা, জারক বিজারকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা। এটা কি করতে পারবা? জারক বিজারকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা। যা এক্ষেত্রে হচ্ছে জারক বিজারকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, কারণ জারক বিজারকের তো তুল্য সংখ্যা থাকে না? জারকের ক্ষেত্রে জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে এটা তার তুল্য সংখ্যা, আর বিজারকের ক্ষেত্রে বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করে এটা তার তুল্য সংখ্যা। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আরেকটা টুইস্ট আছে এখানে। আবার দেখো, আমরা জানি V1 S1, এই যে আমাদের সূত্রটা N সমান SV, আসলে এটা তো হচ্ছে মূল সংখ্যা, তাই না? তাহলে তুমি চাইলে মূল সংখ্যা ব্যাপারটা এখানে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে যেটা আসবে যে N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2, এই সূত্রটা ইউজ করতে পারতেছো তুমি। N1 E1 ইকুয়াল টু N2 E2। ঠিক আছে? তাহলে তুমি চাইলে W1 বাই আমাদের M1 গুণন E1 ইজ ইকুয়াল টু W2 বাই হচ্ছে M2 গুণন হচ্ছে E2, চাইলে এগুলো ইউজ করতে পারো। এই সূত্র তিনটা একটু বুঝে নাও। দেখো আমরা অনেক অঙ্ক করতে পারবো সহজে। দেখো আমরা চাইলে অনেক অঙ্ক সহজে করতে পারবো। দেখো এই সূত্র তিনটা দেখো, আমি একটা অঙ্ক দেখাই, একটা না দুইটা অঙ্ক দেখাই। দেখো দুইটা অঙ্ক দেখাই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। দেখো অঙ্কটা হচ্ছে 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের 50 ml প্রশমনের জন্য 2.5 মোলার সালফিউরিক অ্যাসিডের কি পরিমাণ লাগবে? এই বাবু কি দেখতেছ? হ্যাঁ আমি যে ক্লাসে এটা ভুলে গেছি। ওকে,
এখন দেখো এই সূত্রটা, দেখো সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো খুবই সিম্পল, যে 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি বলবা হচ্ছে S1, 50 ml কে প্রশমিত করতে এটাকে বলবা V1। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1, তাই না? 2.5 মোলার সালফিউরিক অ্যাসিডের কি পরিমাণ লাগবে? এটাকে তুমি বলবা S2। আর এটার তুল্য সংখ্যাকে E2 বলবা, এটার তুল্য সংখ্যা 2, কারণ হাইড্রোজেন দুইটা আছে। কি পরিমাণ লাগবে তার মানে তুমি V2 বের করবা। তাহলে তুমি সূত্রটা দাও। সূত্রটা আমাদের কি? V1S1 E1 is equal to V2 S2 E2। তো তুমি কি বের করবা? V2। তাহলে V2 সমান কি হবে? V1 এর মান হচ্ছে আমাদের 50, S1 এর মান হচ্ছে আমাদের 1.5, E1 এর মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই V2 এর মান তুমি বের করতেছো, S2 এর মান হচ্ছে 2.5 আর হচ্ছে আমাদের E2 এর মান হচ্ছে আমাদের 2। তাহলে হিসাব করো কত আসে। বুঝছো অঙ্ক? হ্যাঁ, হিসাব করো, হিসাব করো। দেখো অনেকেই বলে দিছো 15, অনেকেই বলে দিছো 15, অনেকেই বলে দিছো 15। ভেরি গুড, অনেকেই বলে দিছো 15। বুঝে গেছে? তাহলে এইভাবে তুমি এই সূত্র দিয়ে অ্যাসিড ক্ষারের যে কোনো অঙ্ক করতে পারবা, অ্যাসিড ক্ষারের যে কোনো অঙ্ক করতে পারবা, সাথে জারণ বিজারণের অঙ্ক করতে পারবা, জারণ বিজারণের অঙ্ক করতে পারবা। এখন দেখো যদি এরকম হয় যে একটা ক্ষারে প্রশমিত করার জন্য দুইটা অ্যাসিড আছে, দুইটা অ্যাসিড আছে, কি আছে? দুইটা অ্যাসিড আছে, বা হচ্ছে ক্ষার দুইটা আছে, তখন তুমি সূত্রটা দিবা এই যে এটা। তখন হচ্ছে এই সামেশন বুঝো তো, সামেশন বুঝো তো, সামেশন বুঝো না? তখন দিবা সামেশন, সামেশন n1 e1 is equal to সামেশন n2 e2, মানে যোগ করবা, যোগ করবা। ঠিক আছে? অ্যাসিড দুইটা থাকলে দুইটা অ্যাসিড যোগ করবা, ক্ষার দুইটা থাকলে দুইটা ক্ষার যোগ করবা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো জারণ বিজারণের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, জারণ বিজারণের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, খেয়াল করো প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা কোথায় লিখি রে? প্রশ্নটা দেখো, 10 গ্রাম ফেরাস সালফেটকে প্রশমিত করতে কি পরিমাণ K2Cr2O7 লাগবে? দেখো এটা একটা জারণ বিজারণ টাইট্রেশন। এটা দেখো এখানে আমাদের যেটা বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট হচ্ছে আমাদের বিজারক, আর পটাশিয়াম ডাইক্রোমেট এটা হচ্ছে আমাদের জারক। তো এটার ই কত তোমার জানা লাগবে। ফেরাস সালফেট এটা বিজারক, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য এটার ই হচ্ছে 1, তাহলে এটাকে E1 বলো। এটার E2 হচ্ছে তোমার, এটার ও2 হচ্ছে তোমার 6, এটা তোমার মুখস্থ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মুখস্থ। ঠিক আছে? তাহলে এখন তুমি যদি সূত্রটা অ্যাপ্লাই করো, এই সূত্রটা অ্যাপ্লাই করলা, দেখো এখানে কিন্তু আয়তন এবং ঘনমাত্রা নাই, তাহলে তোমার তোমার হচ্ছে মানে মেইন তুমি এটা যদি তুমি মনে রাখো যে আমাদের এটা তুমি যদি মনে রাখো যে n1 e1 is equal to n2 e2, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বলতে পারো w1 m1 গুণন e1 is equal to w2 m2 গুণন হচ্ছে আমাদের e2, গুণন হচ্ছে আমাদের e2। ঠিক আছে? গুণন হচ্ছে আমাদের e2। ক্লিয়ার? আচ্ছা, এখন ফেরাস সালফেটের ক্ষেত্রে আণবিক ভরের মান কত হবে এটা বের করবা, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আণবিক ভর কত হবে এটা বের করবা। তাহলে তুমি m1 এর মান পাইলা আর হচ্ছে m2 এর মান পাইলা। আচ্ছা, এরপর এই যে 10 গ্রাম, এটা হচ্ছে আমাদের w1, তাহলে w1 এর মান তুমি বসাবা কত? 10, 10। আর e1 এর মান কত? এই যে 1। আর e2 এর মান কত? 6, e2 এর মান কত? 6। তুমি এখানে তাহলে 1 বসাও, এখানে তুমি 6 বসাও, আর এখানে তুমি বসাইছো কত? 10। আর তুমি w2 কত এটার মান বের করবা, w2 কত এটার মান বের করবা। ঠিক আছে? w2 কত, w2 কত এটা বের করবা। তাহলে এই একটা সূত্র দিয়ে তুমি জারণ বিজারণ এবং হচ্ছে অম্ল ক্ষারের সব অঙ্ক করতে পারবা। তাহলে আমি এখন আর জারণ বিজারণ আর অম্ল ক্ষারের অঙ্কতে যাব না, তোমরা কেমিস্ট্রি প্লাস বই থেকে প্র্যাকটিস করবা,
সমস্যা হলে ডাউট সলভে দিবা, এই সূত্র দিয়েই সব হবে। এই সূত্র দিয়ে হবে না এরকম অঙ্ক তোমার পারা লাগবে না। তাহলে এখন আমরা অম্ল ক্ষারের এবং জারণ বিজারণের যে পার্ট আছে, আমাদের থিওরিটিক্যাল পার্ট আছে, ওইটা এখন আমি একটু পড়াবো তোমাদের। আমার এখানে আজান হচ্ছে, হ্যাঁ, আজানের আমরা একটা 2 মিনিটের ব্রেক নিব। এই কমেন্টে জানাও তো ক্লিয়ার কিনা। আংশিক প্রশমনের ক্ষেত্রে কি হবে? আংশিক প্রশমনের ক্ষেত্রে যেটা হবে, তোমার বুঝতে হবে যে আসলে কোনটা তুলনামূলকভাবে কম আছে, তাই না? কোনটা তুলনামূলকভাবে কম আছে, ওইটা পুরাটা শেষ হয়ে যাবে, বাকিটা অবশিষ্ট থাকবে। বাকিটা কি থাকবে? অবশিষ্ট থাকবে। বাকিটা কি থাকবে? অবশিষ্ট থাকবে। ওকে, বাকিটা হচ্ছে অবশিষ্ট থাকবে। ওকে, এখন দেখো তাহলে আমরা সামনে আগাই। দেখো আমরা সামনে আগাই। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া যখন হয়, প্রশমন বিক্রিয়া আমাদের অ্যাসিড থেকে আসে H+ এবং ক্ষার থেকে আসে OH-। এই দুইটা মিলে আমাদের কি হয়? ওয়াটার হয়। এবং সকল অ্যাসিড এবং সকল ক্ষারের ক্ষেত্রে সেম ঘটনাটাই ঘটে। এই জন্য যেটা হয় যে 1 মোল পানি তৈরিতে সবসময় 57.32 কিলোজুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয়, এই তাপটাকে আমরা বলি প্রশমন তাপ। এবং সব অ্যাসিড সব ক্ষারের ক্ষেত্রে যেহেতু সেম রিঅ্যাকশন হয়, এবং আমাদের প্রশমন তাপের মানটা কি থাকে? ধ্রুব থাকে। প্রশমন তাপের মানটা কি থাকে? ধ্রুব থাকে। যদিও এই ব্যাপারটা শুধুমাত্র তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। আসলেও আমাদের প্রশমন বিক্রিয়া এরকম 4 রকম হইতে পারে। একটা হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, একটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আরেকটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, একটা হচ্ছে আমাদের তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, তারপরে হচ্ছে আমাদের তীব্র বা তোমাদের বই অনেকে সবল অ্যাসিড সবল ক্ষার লেখা আছে, হ্যাঁ, সবল অ্যাসিড সবল ক্ষার লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, তারপরে হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। এই 4 রকমের কিন্তু আমাদের প্রশমন বিক্রিয়া হইতে পারে। আমাদের কি হইতে পারে? এই 4 রকমের প্রশমন বিক্রিয়া হইতে পারে। এটা হচ্ছে আমাদের যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপের মান এটা হয়। কিন্তু অ্যাসিড বা ক্ষার কোনোটা যদি দুর্বল হয়, তখন প্রশমন তাপের মানটা কম হয়। তখন প্রশমন তাপের মানটা কি হয়? কম হয়। 2.2 কিলোজুল পার মোল কম হয়। 2.2 কিলোজুল পার মোল কি হয়? কম হয়। 2.2 কিলোজুল পার মোল কম হয়। এটা হচ্ছে প্রশমন তাপের ক্ষেত্রে। এই চ্যাপ্টারে আমরা মূলত প্রশমন তাপ নিয়ে আলোচনা করি না,
আমরা আলোচনা করি অন্য একটা বিষয় নিয়ে। তো অন্য বিষয়টা কি? অন্য বিষয়টা হচ্ছে যে আমরা এই যে আমাদের প্রশমন বিক্রিয়া হচ্ছে, এই প্রশমন বিক্রিয়ার সাহায্যে আমরা যেটা করতে পারি, এসিডের সাহায্যে ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করতে পারি, অথবা ক্ষারের সাহায্যে এসিডের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তো আমরা যখন এসিড থেকে ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করব, এটাকে আমরা বলি ক্ষারমিতি। আবার যখন বেস বা ক্ষার থেকে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব, এটাকে আমরা বলি অম্লমিতি। এটাকে আমরা কি বলি? অম্লমিতি বলি। তাহলে এই যে অ্যাসিড বা ক্ষারের সাহায্যে বা অ্যাসিডের সাহায্যে ক্ষার বা ক্ষারের সাহায্যে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব, অম্লমিতি এবং ক্ষারমিতি, এই দুটাকে একসাথে আমরা বলতে পারি ট্রাইট্রেশন। যদিও ট্রাইট্রেশন ব্যাপারটা জারকের সাহায্যে বিজারকের ঘনমাত্রাও নির্ণয় করা যায়, আবার বিজারকের সাহায্যে জারকের ঘনমাত্রাও নির্ণয় করা যায়, যেটা আমরা কিছুক্ষণ আগে ম্যাথে দেখলাম। এটার থিওরিটাই হচ্ছে আমাদের ট্রাইট্রেশন। তাহলে ট্রাইট্রেশনের ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের অম্ল ক্ষার ট্রাইট্রেশন, আর একটা হচ্ছে জারণ বিজারণ ট্রাইট্রেশন, আরেকটা কি জারণ বিজারণ ট্রাইট্রেশন। তো ট্রাইট্রেশনের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, আমাদের সূত্র ছিল এইটা, V1S1E1 ইকুয়াল V2S2E2। এটা ছিল আমাদের সূত্র। তো এই সূত্র তুমি যদি খেয়াল করো, দেখো একটার সাহায্যে তুমি আরেকটার ঘনমাত্রা নির্ণয় করবা, একটার সাহায্যে আরেকটার ঘনমাত্রা কি করবা? নির্ণয় করবা। তো যেটার ঘনমাত্রা তুমি জানো সেটাকে তুমি বলবা প্রমাণ দ্রবণ। সেটাকে তুমি কি বলবা? প্রমাণ দ্রবণ। ধরো এটা যদি প্রমাণ দ্রবণ হয়, তুমি এইটুকু জানো, তার ঘনমাত্রা এবং আয়তন তুমি জানো। আর যেটা প্রমাণ দ্রবণ না, এর ঘনমাত্রা তুমি নির্ণয় করবা, এটা তো আমাদের মুখস্থ। তাহলে আমাদের বাকি থাকলো V2 বের করা। তো V2 বের করলে তুমি কি করতে পারবা? ওই দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করতে পারবা। এই V2 নির্ণয়ে আমাদের হেল্প করে কিছু পদার্থ, এদেরকে আমরা বলি নির্দেশক। নির্দেশক আমাদের হেল্প করে যে প্রশমন বিক্রিয়া কখন শেষ হয়েছে এটা নির্ণয়ে, বা জারণ বিজারণ বিক্রিয়াটা কখন শেষ হয়েছে এটা নির্ণয়ে হেল্প করে। তাহলে নির্দেশক হচ্ছে এমন কিছু পদার্থ যারা কি করতে পারে, একটা প্রশমন বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া শেষ হয়েছে কিনা, এটাকে বলা হয় বিক্রিয়ার শেষ বিন্দু। এই শেষ বিন্দু নির্ণয়ে হেল্প করে। এবং এই নির্দেশকগুলোর কি থাকে? এই নির্দেশকগুলো এরা এসিডে একটা কালার দেয়, ক্ষারে একটা কালার দেয়। এবং ক্ষারে একটা কালার দেয়। তো এসিড মানে কি? পিএইচ কম, অর্থাৎ কম পিএইচ এ একটা কালার দেয়। ক্ষার মানে কি? পিএইচ বেশি, বেশি পিএইচ এ একটা কালার দেয়। এবং যখন প্রশমন বিক্রিয়াটা শেষ হয়, তখন কালারটা হঠাৎ পরিবর্তন হয়। এটাকে বলা হয় ওই নির্দেশকের রেঞ্জ। এই নির্দেশকের কি বলা হয়? রেঞ্জ বলা হয়। তাহলে নির্দেশক কি? নির্দেশক হচ্ছে এমন কিছু পদার্থ যারা প্রশমন বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণ করে। এদের এসিডে একটা কালার থাকে, ক্ষারে একটা কালার থাকে, এবং এদের একটা রেঞ্জ থাকে। রেঞ্জে দুই কালারের মিশ্রণ পাওয়া যায়। এবং প্রশমন বিন্দুতে এরা কি করে? হঠাৎ পিএইচ এর পরিবর্তন করে। তাহলে এরা হচ্ছে আমাদের নির্দেশক। আর এরা রাসায়নিক ভাবে হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার, অথবা এদের লবণ। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে নির্দেশক সম্পর্কে আমরা বললাম। নির্দেশকের কি থাকে? পিএইচ এর একটা রেঞ্জ থাকে। এই রেঞ্জে দুই কালারের মিশ্রণ পাওয়া যাবে। আর আমরা কিছু সংজ্ঞা বললাম, সেটা হচ্ছে আমাদের প্রশমন বিন্দু বা বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বলতে পারো। এখন আমাদের এই ট্রাইট্রেশনের ক্ষেত্রে কিছু যন্ত্রপাতি লাগে। এই যন্ত্রপাতি সম্পর্কেও আমাদের একটু জানা লাগবে। কিছু যন্ত্রপাতি আমাদের লাগে, যেমন লাগে হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাস্কে হচ্ছে আমাদের বিক্রিয়া হয়, এরপরে লাগে আমাদের বুরেট, আর লাগে হচ্ছে আমাদের পিপেট। এই তিনটা যন্ত্র আমাদের লাগে। এখানে আরো কিছু ডেফিনেশন আছে, যে টাইট্রেশনের ক্ষেত্রে একটা প্রমাণ দ্রবণ থাকে, এটাকে বলা হয় আমাদের টাইটার। আর যেটার ঘনমাত্রা তুমি বের করবা, এটাকে বলা হয় ট্রাইটেন্ট। হ্যাঁ, নোটে বা শীটে এগুলো আরো ভালো করে থাকবে।
তাহলে এই ব্যাপারগুলো আমাদের বেসিক একটু জানা লাগবে, নির্দেশকের বৈশিষ্ট্য জানা লাগবে। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনা কোথায় নিয়ে যাই দেখো। এই যে তুমি যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া করবা, দেখবা যে তোমার প্রশমন বিন্দুতে পিএইচ এর মানটা হবে 7, কারণ দুইটাই তীব্র। কারণ কি, আমাদের দুইটাই হচ্ছে আমাদের তীব্র। কিন্তু তুমি যদি দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার নাও, তখন দেখবা দ্রবণে আমাদের প্রশমন বিন্দুতে পিএইচটা হচ্ছে 8.8, ঠিক আছে। আর যদি তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার নাও, অ্যাসিডটা তীব্র মানে 7 এর চেয়ে কম হবে। আর হচ্ছে তুমি যদি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার নাও, তাহলে দেখবা যে তুমি প্রশমন বিক্রিয়া শেষই হবে না, এখানে তুমি সমাপ্তি বিন্দুতে পিএইচ পাবা না। আচ্ছা, পিএইচ এর রেঞ্জটা কত হবে? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে রেঞ্জটা হবে আমাদের 4 থেকে 10। আর দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, ক্ষারটা কিন্তু বেশি। দুর্বল অ্যাসিড তার মানে দুর্বল অ্যাসিড এবং হচ্ছে সবল ক্ষার, এক্ষেত্রে রেঞ্জ যেহেতু ক্ষারটা সবল, আমাদের রেঞ্জটা হবে 8 থেকে 10। আর যেহেতু তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার মানে অ্যাসিডটা তীব্র, তাহলে 4 থেকে 7। এখানে তুমি কোনো রেঞ্জ পাবা না। এখন কোন প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কে উপযুক্ত নির্দেশক হবে, এটা নির্ভর করে, আমরা কিছুক্ষণ আগে বললাম নির্দেশকের একটা রেঞ্জ থাকে। আর এই যে দেখো আমরা একটা রেঞ্জ পাইলাম, এই রেঞ্জটা মিললে ওই নির্দেশকটা হচ্ছে উপযুক্ত হবে। তো তোমাদের বইয়ে নির্দেশকের একটা ছক আছে, ওই ছকে দেওয়া আছে যে প্রত্যেকটা নির্দেশকের পিএইচ এর রেঞ্জ কত, তারা এসিডে কি কালার দেয়, ক্ষারে কি কালার দেয়, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করে দেখবা যে সব নির্দেশকের পিএইচ এর রেঞ্জ হচ্ছে 4 থেকে 10 এর মধ্যে। এই জন্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে সব নির্দেশকে আমরা ইউজ করতে পারবো। দুর্বল অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে রেঞ্জটা অনেক বেশি, 8 থেকে 10। এখানে দেখবা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এদের রেঞ্জ হচ্ছে অনেক কম। ফেনপথ্যালিন, লিটমাস, থাইমল ব্লু, এদের রেঞ্জ হচ্ছে অনেক বেশি। এই জন্য এখানে উপযুক্ত নির্দেশক হবে আমাদের ফেনপথ্যালিন, তারপরে হচ্ছে লিটমাস, আর হচ্ছে থাইমল ব্লু, যেটাই বলো ব্লু, থাইমল ব্লু, ফেনপথ্যালিন, লিটমাস, আর হচ্ছে থাইমল ব্লু। ওকে, আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষার রেঞ্জটা হচ্ছে 4 থেকে 7। ফেনপথ্যালিনের ক্ষেত্রে দেখবা শুরুই হয় 8 থেকে। তো ফেনপথ্যালিন বা লিটমাস বা থাইমল ব্লু এক্ষেত্রে কাজ করবে না, এক্ষেত্রে কাজ করবে মিথাইল অরেঞ্জ আর হচ্ছে মিথাইল রেড, এরা হচ্ছে উপযুক্ত নির্দেশক। এবং এখান থেকে অনেক সময় এইভাবে প্রশ্ন হবে, কোনটা অম্লীয় নির্দেশক? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এরা হচ্ছে অম্লীয় নির্দেশক। আর ফেনপথ্যালিন, লিটমাস, থাইমল ব্লু, এদেরকে বলা হবে ক্ষারীয় নির্দেশক। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখন আমারে কেউ যদি জিজ্ঞেস করো যে এদের রেঞ্জ বলো, স্পেসিফিক আমি মুখস্থ বলতে পারবো না, কিন্তু বেসিক তুমি বুঝো যে এদের রেঞ্জটা কি হবে, কমের মধ্যে হবে। এই যে দেখো 4 থেকে 7 এর মধ্যে হবে। এদের রেঞ্জটা কি হবে, বেশি হবে, 8 থেকে 10 এর মধ্যে হবে। অপশন দেখেই কিন্তু আসলে দাগানো যায়। অলওয়েজ যে মুখস্থ করতেই হয় ব্যাপারটা তা না, তবে হ্যাঁ কালার মুখস্থ করতে হবে। কালার মুখস্থ না করার কোনো ওয়ে নাই, কালার মুখস্থ করতেই হবে, কালার মুখস্থ না করার কোনো ওয়ে নাই। কিন্তু এই রেঞ্জ কিন্তু মুখস্থ না করলেও বেসিক থাকলে পারা যায়। ওকে, আর লাস্টলি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে কোন উপযুক্ত নির্দেশক? উত্তর হচ্ছে দেয়ার ইজ নো উপযুক্ত ইন্ডিকেটর, কোনো উপযুক্ত নির্দেশক থাকবে না। কারণ দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটা খুবই স্লোলি হয়, এবং এত স্লোলি হয় আমাদের প্রশমন বিন্দু নির্ধারণ করা যায় না। এই জন্য কোনো উপযুক্ত নির্দেশক থাকে না। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি অম্ল ক্ষার। আমরা এখন জারণ বিজারণে চলে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলো। আমরা এখন জারণ বিজারণে চলে যাব। তাহলে এই সব কিন্তু ইনফিনিটি স্টার মুখস্থ করতে হবে।
আর মেডিকেল জাবিডি এসবের জন্য বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো আমরা সবই বলছি, আর তেমন কিছু বলার নাই। কমেন্টে বলো ইত্তিজান, জুম, মেধা ওরা শেষ পর্যন্ত ক্লাস করছে, হোপফুলি ওরা চান্স পাবে। তন্নি, আর রাফিয়া বলছো ক্লিয়ার, ওকে ভেরি গুড। আমরা এখন জারণ বিজারণে চলে যাব, চলো। আচ্ছা ওকে, প্রশ্ন নাই, তাহলে আমরা সামনে আগাই, চলো। দেখো আমরা জারণ বিজারণটা একটু ভালো করে পড়ি। দেখো জারণ বিজারণের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো, আমরা জারণ বিজারণ পড়ার আগে প্রথমে আমরা একটু জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার সম্পর্কে একটু পড়ে আসি, চলো। জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার সম্পর্কে পড়ে আসি। দেখো জারণ সংখ্যা ব্যাপারটা কি, দেখো জারণ সংখ্যা ব্যাপারটা হচ্ছে যে অক্সিডেশন নাম্বার ব্যাপারটা হচ্ছে যে যথাযথ চিহ্ন সহ গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। যেমন ধরো সোডিয়াম স্বাভাবিক অবস্থায় আছে, এর জারণ সংখ্যা হচ্ছে 0, কিন্তু সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার জারণ সংখ্যা হবে +1। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তার জারণ সংখ্যা হবে -1, তার জারণ সংখ্যা হবে -1। ঠিক আছে, তাহলে যথাযথ চিহ্ন সহ আমাদের গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে জারণ সংখ্যা। এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা প্লাস, গ্রহণ করলে হচ্ছে মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আসলে বেসিক্যালি কিছু জিনিস আমাদের মুখস্থ থাকা লাগবে। মুখস্থ ব্যাপারটা কি, এই যে দেখো সোডিয়াম স্বাভাবিক অবস্থা, ক্লোরিন স্বাভাবিক অবস্থা, কোনো ইলেকট্রন গ্রহণও করে নাই বর্জনও করে নাই, এই অবস্থায় জারণ সংখ্যার মান আসলে 0। যেমন ক্লোরিন আসলে প্রকৃতিতে Cl2 হিসেবে থাকে, এখানেও ক্লোরিনের জারণ সংখ্যা হবে 0, কিন্তু ফসফরাস P4 হিসেবে থাকে বা সালফার S8 হিসেবে থাকে, সব জায়গায় আমাদের জারণ সংখ্যা হবে 0, সব জায়গায় হবে জারণ সংখ্যা 0। আচ্ছা, আবার এই যে আমরা ডেফিনেশনে বললাম গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, এই কথাটা সবসময় প্রযোজ্য না। ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা সবাই জানি এটা একটা সমযোজী অণু, এটা ইলেকট্রন শেয়ারের ফলে তৈরি হয়েছে, এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন হয় নাই। কিন্তু সমযোজী অণুর ক্ষেত্রে আমরা জানি এটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটার তড়িৎ ঋণাত্মকতা কম, সেক্ষেত্রে এটার জারণ সংখ্যাকে আমরা -1 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে +1 ধরে নিব। এবং বলে দেই সব ক্ষেত্রেই হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, সব ক্ষেত্রেই হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তবে তবে আমরা যদি সোডিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড এইসবের কথা চিন্তা করি, হাইড্রাইডের কথা যদি চিন্তা করি, আমরা জানি সোডিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে হাইড্রোজেনের -1, ম্যাগনেসিয়ামের +2, হাইড্রোজেনের -1 গুণন 2, তাহলে হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। এবং আরেকটা বেসিক কথা হচ্ছে যে কোনো যৌগে মৌলগুলার জারণ সংখ্যার যোগফল 0 হবে। এখান থেকে আমরা বললাম যে +2 আর হচ্ছে -2 = 0, +1 -1 0, +1 -1 0। যে কোনো যৌগে আমাদের জারণ সংখ্যার যোগফল কি হবে? 0 হবে। আচ্ছা, এখন ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা ধরাতে, তো আমরা সবাই জানি যে ধাতু যারা আছে গ্রুপ 1 তারপরে গ্রুপ 2 এরা সবাই ইলেকট্রন ত্যাগ করে। তো গ্রুপ 1 একটা ত্যাগ করে +1, গ্রুপ 2 দুইটা ত্যাগ করে +2। দেখবা যে গ্রুপ 13 এরা হচ্ছে আমাদের তিনটা ত্যাগ করে, তাহলে হচ্ছে +3। আবার গ্রুপ 17 চিন্তা করো, এরা হচ্ছে একটা গ্রহণ করে -1। গ্রুপ 18 চিন্তা করো, গ্রহণ বর্জন কিছুই করে না, এদের জারণ সংখ্যা হচ্ছে 0। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের কাইন্ড অফ মুখস্থ, এই ব্যাপারগুলো হচ্ছে কাইন্ড অফ কি বলতো মুখস্থ, এই ব্যাপারগুলো কাইন্ড অফ হচ্ছে মুখস্থ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আবার ধরো যে আমাদের গ্রুপ 16 আছে, এরা দুইটা করে গ্রহণ করে, এজন্য এদের জারণ সংখ্যা হয় -2, এদের জারণ সংখ্যা হয় -2। তো গ্রুপ 16 এর একটা গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে আমাদের অক্সিজেন, তো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -2। তো এই যে দেখো মিলাও, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1 গুণন 2, দুইটার যোগফল 0 মিলছে। তো অক্সিজেনের জারণ সংখ্যা নরমালি কি -2, নরমালি -2। যেমন ধরো সোডিয়াম অক্সাইড, তাহলে সোডিয়াম দুইটা,
অক্সিজেনের -2, সোডিয়ামের +1 গুণন 2 দুইটা মিলছে, তাহলে নরমালি আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। কিন্তু এই যোগটা খেয়াল করো, আমরা জানি সোডিয়ামের জারণ সংখ্যা +1 গুণন 2, তার মানে +2, তাহলে এই দুইটা মিলায়ে -2 হওয়া লাগবে, তাহলে -1 গুণন 2, তার মানে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। আর এই ধরনের অক্সাইডকে বলা হয় পারঅক্সাইড। তাহলে আমরা বলবো পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। যেখানে অক্সিজেনের সংখ্যা বেশি থাকে এটাকে আমরা বলি সুপার অক্সাইড। এখানে তুমি মিলাও, এটা +1, তাহলে এটা -1/2 হইতে হবে। 1/2 গুণন 2 মানে 1, মিলাইতে হইলে, কারণ আমরা আগেই বলে নিছি যৌগে মৌলসমূহের জারণ সংখ্যার যোগফল মাস্ট বি 0 হবে। দ্যাটস ওয়াই এখানে আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2, অর্থাৎ সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মেমোরাইজ করতে হবে, এই ব্যাপারগুলো কি করতে হবে? মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তোমার যদি মুখস্থ থাকে তাহলে তুমি যে কোনো যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবা। জারণ সংখ্যা নির্ণয় সরাসরি পরীক্ষায় আসবে, সরাসরি এমসিকিউতে পরীক্ষায় আসবে, সরাসরি এমসিকিউতে পরীক্ষায় আসবে, সরাসরি এমসিকিউতে পরীক্ষায় আসবে। যেমন ধরো আমরা যদি কিছু एग्जांपल দেখি, তোমরা কমেন্টে লিখবা। যেমন ধরো আমাদের KMnO4, এখানে ধরো আমরা যদি ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে চাই, দেখো আমরা ছোটবেলার মতো ওইভাবে বের করব না, আমরা নরমাল নিয়মে বের করব। বেসিক হচ্ছে যৌগের সবগুলা মৌলের জারণ সংখ্যার যোগফল 0 হওয়া লাগবে। তুমি শুরু করবা কোনটা দিয়ে? যার জারণ সংখ্যা তুমি জানো। দেখো অক্সিজেনের জারণ সংখ্যা -2 তোমরা জানো, গুণন 4, তাহলে 8। পটাশিয়াম গ্রুপ 1 +1, তো -8 +1, তাহলে ম্যাঙ্গানিজ অবশ্যই +7, তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হবে আমাদের +7 H2C2O4। তো এখানে তুমি কার জারণ মান বের করবা? অক্সিজেনের জারণ মান -2 তোমরা সবাই জানো, তাহলে -2 গুণন হচ্ছে আমাদের 4, -2 গুণন তাহলে -8 +1 গুণন হচ্ছে 2, হাইড্রোজেন জানো, তাহলে +2, তাহলে অবশ্যই এখানে +6, তার মানে কার্বনের প্রত্যেকটার এখানে কি? তাহলে প্রত্যেকটা কার্বনের এখানে কি? +3, প্রত্যেকটা কার্বনের এখানে কি? +3। তো এটাকে আমরা তাহলে দেখো এইভাবে লিখবো, এটা যেহেতু +2 তাহলে C2O4 এটা ওভারঅল হবে 2-, কারণ এইটুকু যদি +2 হয় তাহলে এইটুকু হবে আমাদের 2-। তাহলে এখানে আমরা MnO4 এটুকু তুমি যদি লেখো তাহলে এটা হবে MnO4-, এই ব্যাপারগুলো বুঝছো কিনা আমাকে কমেন্টে বলো, এই ব্যাপারগুলো বুঝছো কিনা কমেন্টে বলো। জারণ সংখ্যা বের করা, জারণ সংখ্যা বের করা, ঠিক আছে? আবার ধরো SO2O3 সামনে ইয়া দাও, Na2H2O3, তা -6 +2, তাহলে অবশ্যই এটা -4, অবশ্যই এটা কি? -4, অবশ্যই এটা -4, +4, সরি +4, মিলাইতে হবে না? তাইলে এখান থেকে তুমি এটা লিখতে পারো না, H2O3 2-, লিখতে পারো কিনা? H2O3 2-। এখন একটা মজার ব্যাপার দেখো, S4O6 এটাও 2-, এই ঘটনা দেখো ঘটে গেছে। এখন বুঝো, ব্যাপারটা বুঝো ভালো করে। H2O3 2-, তার মানে এখানে -6 +2 গুণন হচ্ছে 2, এখানে -12, এটা বুঝছো? তাহলে অবশ্যই এটা হইতে হবে +10, S4 অবশ্যই হইতে হবে +10। এই যে 2- যদি তুমি মিলাইতে চাও S4 তাহলে অবশ্যই হইতে হবে +10। +10 মানে কি জানো? প্রত্যেকটা সালফারের জারণ মান এখানে 2.5 করে, প্রত্যেকটা সালফারের জারণ মান হচ্ছে 2.5 করে, কারণ 2.5 দুগুণে 5, 2.5 4 হচ্ছে আমাদের 10। তাহলে দেখো জারণ সংখ্যার মান ধনাত্মক হয়, জারণ সংখ্যার মান কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল। জারণ সংখ্যার মান কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল। জারণ সংখ্যার মান কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল, ভগ্নাংশ হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? আবার ধরো CH2Cl2, এখানে তুমি যদি জারণ সংখ্যার মান হিসাব করো, +1 গুণন 2 -1 গুণন 2, দেখো কার্বনের জারণ মান আসবে তোমার 0। খেয়াল করে দেখো এখানে কার্বনের জারণ মান হচ্ছে আমাদের 0,
কিন্তু এখানে কার্বনের যোজনী, মনে রাখবা যোজনী সবসময় হিসাব করতে হয় গাঠনিক সংকেত থেকে। এখানে কার্বনের যোজনী হচ্ছে আমাদের 4। দেখো এখানে যে एग्जांपलটা লিখছি ওখানে কার্বনের যোজনী হচ্ছে 4 কিন্তু জারণ সংখ্যা হচ্ছে 0। তার মানে জারণ সংখ্যার মান ধনাত্মক হইতে পারে, 0 হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, কিন্তু যোজনীর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। যোজনীর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা ওকে, C2O4 এর এইগুলা আবার বলতেছি, এইটা আবার বলা হবে। তাহলে খেয়াল করে দেখো, যোজনী এবং জারণ সংখ্যার পার্থক্য আমরা পড়ে ফেললাম যে জারণ সংখ্যার মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, 0 হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, কিন্তু যোজনীর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। যোজনীর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। যোজনীর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। যোজনীর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা আবার বলি, দেখো H2C2O4, দেখো অক্সিজেনেরটা -8, হাইড্রোজেনেরটা +2, এটা তুমি তো বুঝছো। তাহলে C2 অবশ্যই +6, কারণ যোগফল 0 মিলাইতে হবে তো, তার মানে প্রত্যেকটা কার্বন হচ্ছে +3, প্রত্যেকটা কার্বন হচ্ছে +3। তো এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো আমাদের C2O4 2-, C2O4 2-, কারণ এটুকু হচ্ছে +2, এটুকু হচ্ছে +2, আর এই দুটো মনে হয় বুঝছো। এখানে হচ্ছে আমাদের -8, এটা +1, গ্রুপ 1, তাহলে এটা অবশ্যই +7, আর এটুকু +1, এটুকু আমাদের কি বলতো +1, তাহলে অবশ্যই টোটালটুকু হচ্ছে -1, কারণ দুইটার যোগফল তো আমাদের মিলতে হবে, তাই না? অথবা যে এখানে দেখো এটা +7, এটা -8, তাহলে একটা মাইনাস অবশিষ্ট থাকলো, একটা মাইনাস অবশিষ্ট থাকলো। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব, জারণ সংখ্যা যোজনীর পার্থক্য আমরা দেখলাম। যদিও জারণ সংখ্যার কিছু ব্যতিক্রম আছে, এগুলা শীটে আছে, পড়বা, দেখবা, ঠিক আছে? অনেক সময় জারণ সংখ্যা তুমি হিসাব করে যেটা পাবা ওইটা হবে না, দুই একটা এগুলা আছে ব্যতিক্রম, পড়বা, অনেক সময় পরীক্ষায় আসবে। ক্লিয়ার? তাহলে জারণ সংখ্যা সম্পর্কে আমরা জেনে গেলাম, জারণ সংখ্যা সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমাদের কি করতে হবে? জারক এবং বিজারক বুঝতে হবে, জারক এবং বিজারক বুঝতে হবে। জারণ সংখ্যা বোঝা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, দ্যাটস ওয়াই এটা আমরা আগে পড়ায় নিলাম। এখন আমরা জারক এবং বিজারক সম্পর্কে জানবো, জারক এবং বিজারক সম্পর্কে জানবো। ওকে, ক্লিয়ার করে দাও, একটু ক্লিয়ার করো, একটু ক্লিয়ার, একটু মনোযোগ দাও। দেখো আসলে জারণ এবং হচ্ছে বিজারণ এই দুইটা সবসময় একসাথে হয়, এই জন্য একসাথে এটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। এবং জারণ বিজারণ বিক্রিয়া, জারণ একটা অংশ, বিজারণ একটা অংশ। অনেকে এইভাবে বলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো আমরা যদি আলাদা করে আলোচনা করি, জারণ রাসায়নিক বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে আমাদের জারণ, এবং যেই পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করে মূলত জারণ তার হয়, মূলত জারণ কি হয় তার হয়, মূলত জারণ কি হয় তার হয়, মূলত জারণ কি হয় তার হয়, ঠিক আছে? যেমন ধরো ক্যালসিয়াম পরমাণু যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন হবে আমাদের ক্যালসিয়াম 2+ +2 ইলেকট্রন। তাহলে এখানে আমরা বলবো কার জারণ হইছে? ক্যালসিয়াম পরমাণুটার জারণ হইছে, ঠিক আছে? ক্যালসিয়াম পরমাণুটার জারণ হইছে। আগে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত ছিল? 0, এখন জারণ সংখ্যা হয়ে গেছে কি +2। তাহলে জারণ হইলে কি হয়? ওই পরমাণুটার ধনাত্মক জারণ মান বাড়ে, ধনাত্মক জারণ মান কি হয়? বাড়ে, ধনাত্মক জারণ মান কি হয়? বাড়ে, ঠিক আছে? আচ্ছা, অথবা তুমি যদি এটার কথা চিন্তা করো, H2O2, এটার কথা চিন্তা করো। এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের হাইড্রোজেন হচ্ছে +2, প্রত্যেকটা অক্সিজেন হচ্ছে -1 গুণন হচ্ছে আমাদের 2, -1 গুণন হচ্ছে আমাদের 2, -1 গুণন হচ্ছে আমাদের 2। এখন বুঝো, এখন বুঝো, এখান থেকে যদি এরকম হয়, এখান থেকে যদি এরকম হয় দুইটা H+, দুইটা H+, খেয়াল করে দেখো দুইটা H+, দুইটা H+, একটু বুঝো, দুইটা H+ প্লাস আমাদের O2। দেখো এখানে প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ মান ছিল +1 গুণন হচ্ছে আমাদের 2,
এখানেও দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ মান +1 আছে, তার মানে সে ইলেকট্রন ত্যাগ গ্রহণ কিছুই করে নাই। দেখো এখানে অক্সিজেনের জারণ মান ছিল -1, এখানে অক্সিজেনের জারণ মান কত 0, -1 0 মানে কি আগে ছিল -1 মানে তার ইলেকট্রন গ্রহণ করা ছিল, এখন ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে এইজন্য 0 হয়ে গেছে। তো দুইটা অক্সিজেন কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা। এটা বুঝছো কিনা কমেন্টে বলো। জারণ সংখ্যা দেখলেই তুমি বুঝবা। দেখো এখানে প্রথম থেকে দেখো ক্যালসিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে ক্যালসিয়াম 2+ প্লাস এই যে দুইটা ইলেকট্রন, এই জন্য ক্যালসিয়ামের জারণ সংখ্যা আগে ছিল 0 এখন হয়ে গেছে +2। এখানে খেয়াল করো H2O2, এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, এখন হয়ে গেছে 0। -1 মানে কি সে গ্রহণ করা ছিল, 0 হয়েছে মানে কি সে ওইটা ত্যাগ করে দিছে। তাহলে এখানে অক্সিজেন কয়টা ইলেকট্রন ত্যাগ করে দিছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। আগে ছিল দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, আগে ছিল -1 এখন হয়ে গেছে 0। তাহলে কি ঋণাত্মক জারণ মান কমে গেছে। তার মানে জারণ হইলে কি হয়? জারণ হইলে কি হয়? তার ধনাত্মক জারণ মান বাড়ে, ঋণাত্মক জারণ মান কমে, ঋণাত্মক জারণ মান কমে। তাহলে আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে জারণ, এবং যে ইলেকট্রন ত্যাগ করে তারই আসলে জারণ হয়, তারই কি হয়? জারণ হয়। এবং অথবা আমরা বলতে পারি সে জারিত হয়। এখানে আমরা বলবো ক্যালসিয়াম জারিত হইছে, যদিও এখানে অক্সিজেন পরমাণুটা ওভারঅল আমরা এটাই বলতে পারি যে এই পদার্থটা কি হইছে? জারিত হইছে। H2O2 কি হইছে? জারিত হইছে। ভালো করে বললে যে অক্সিজেন পার্ট যেটা ওইটা হচ্ছে জারিত হইছে, ঠিক আছে, ওইটা কি হইছে? জারিত হইছে। এবং জারণ বিক্রিয়ার সময় কি হয়? তাহলে ধনাত্মক জারণ মান বাড়ে অথবা ঋণাত্মক জারণ মান কমে, ঋণাত্মক জারণ মান কমে। এখানে একটা পরমাণুর জারণ হইছে, এখানে একটা অণুর জারণ হইছে। আবার দেখো ধরো Fe2+, Fe2+ মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সে যদি আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে হবে Fe, আরো একটা ইলেকট্রন ত্যাগ করে সে হবে Fe3+, প্লাস হচ্ছে ইলেকট্রন। খেয়াল করে দেখো এখানে একটা ক্যাটায়নের জারণ হইল, এখানে একটা কার জারণ হইল? ক্যাটায়নের জারণ হইল, এখানে একটা ক্যাটায়নের জারণ হইল, এখানে একটা ক্যাটায়নের জারণ হইল, ঠিক আছে। আবার ধরো I-, তার মানে সে একটা ইলেকট্রন অলরেডি গ্রহণ করা, দুইটা I- মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করা। এই দুইটা ইলেকট্রন সে যদি ত্যাগ করে দেয় তাহলে সে হয়ে যাবে I2। এখানে জারণটা কার হইল? একটা অ্যানায়নের জারণ হইল। কার জারণ হইল? একটা অ্যানায়নের জারণ হইল, একটা অ্যানায়নের জারণ হইল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি জারণ মানে হচ্ছে আমাদের কি, যে কোনো একটা পরমাণু, অণু বা ক্যাটায়ন বা অ্যানায়ন যেই হোক না কেন ইলেকট্রন ত্যাগ করলে সেটা হবে আমাদের জারণ। এবং আমাদের জানতে হবে যার জারণ হয় ওই অণুটা বা পরমাণুটা আসলে জারিত হয় এবং সে হচ্ছে আমাদের বিজারক, সে হচ্ছে আমাদের বিজারক, সে হচ্ছে আমাদের বিজারক। তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে আমাদের জারণ। এটা অণু হইতে পারে, পরমাণু হইতে পারে বা আয়ন হইতে পারে। যার জারণ হয় সে আসলে জারিত হয় কিন্তু সে হচ্ছে আমাদের বিজারক। ধনাত্মক জারণ মান বাড়ে বা ঋণাত্মক জারণ মান কমে। এই পাঁচটা কথা বুঝছো কিনা? একদম স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। বুঝছো? বুঝছো? জারণ, জারিত, বিজারক। তাহলে জারণের ক্ষেত্রে ধনাত্মক জারণ মান কমে বা ঋণাত্মক জারণ মান বাড়ে। আর আরেকটা কথা, বিজারকের ধর্মকে আমরা বলি বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম, ঠিক আছে। ক্লিয়ার? এটা আমরা বুঝবো না, আমরা রেখে দিব, আমরা রেখে দেব, আমাদের সামনে কাজে লাগবে। এখন পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিজারকের এক্সাম্পল। পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিজারকের এক্সাম্পল, বিজারকের এক্সাম্পল। বিজারক কারা কারা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ত্যাগ করতে পারে, তো এটা হচ্ছে আমাদের বিজারক। কার্বন মনোক্সাইড, খেয়াল করে দেখো এখানে অক্সিজেন -2, কার্বন হচ্ছে +2, তো কার্বন আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে +4 হইতে পারে, এই জন্য এটা হচ্ছে আমাদের বিজারক। মনে রাখবা জারণ সংখ্যা কম থাকলে ওইটা আমাদের বিজারক হয়, ওইটা আমাদের বিজারক হয়, মনে রাখবা, মনে রাখবা, একদম হট নিউজ। তারপরে ধরো আমাদের H2S, এখানে খেয়াল করে দেখো সালফারের জারণ মান -2, তো সালফারের জারণ মান +6 পর্যন্ত হইতে পারে। তার মানে -2 আছে মানে দুইটা গ্রহণ করা, সে সে
চাইলে আরো 8টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তো সুতরাং সে হবে আমাদের বিজারক, সে হবে আমাদের কি বলতো বিজারক, সে হবে আমাদের বিজারক। দেখো HNO2 এখানে খেয়াল করে দেখো -4 +1 +3, তো নাইট্রোজেনের এখানে জারণ মান হচ্ছে +3, সে চাইলে আরো 2টা ইলেকট্রন ত্যাগ করে +5 হইতে পারে, তো সুতরাং এটা বিজারক হবে, সে চাইলে আরো 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। H2SO3 এখানে খেয়াল করো সালফারের জারণ মান হচ্ছে 4 +4, সালফারের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +6, সে চাইলে আরো 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার মানে সে বিজারক। যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারাই হচ্ছে বিজারক, তারাই হচ্ছে আমাদের বিজারক। ঠিক আছে, ক্লিয়ার? ধরো হাইড্রোজেন আয়োডাইড, এখানে দেখো আয়োডিনের জারণ মান -1, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তাহলে সে হচ্ছে বিজারক। সকল মেটাল ধাতুরা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে এরা হচ্ছে আমাদের বিজারক, এরা হচ্ছে আমাদের বিজারক। ধরো ফেরাস সালফেট, এখানে আয়রন আছে +2, আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ধরো স্টেনাস ক্লোরাইড, এখানে টিনের জারণ মান হচ্ছে +2, সে চাইলে আরো 2টা ত্যাগ করতে পারবে, তাহলে এরা হচ্ছে আমাদের বিজারক, এরা হচ্ছে আমাদের বিজারক, এরা হচ্ছে আমাদের বিজারক। কিছুক্ষণ আগে একটা বিক্রিয়া আমরা দেখছিলাম Na2S2O3, এখানে সালফারের জারণ মান হচ্ছে +2, তারপরে S2O4 না সরি S4O6, এখানে দেখছিলাম আমাদের জারণ মান হয় +2.5, তো 2 থেকে 2.5 হইতে পারবে, তার মানে এটাও হবে আমাদের বিজারক, সে চাইলে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ঠিক আছে, তো एग्जांपल সবগুলা দেওয়া আছে, এইভাবে একটু বুঝা পড়ার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে এটা বেশি, তাহলে মনে থাকবে বেশি। তাহলে এরা হচ্ছে মূলত আমাদের বিজারক, এরা হচ্ছে মূলত আমাদের বিজারক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে কোনটা বিজারক, প্রশ্ন হবে কোনটা গ্যাসীয় বিজারক, কোনটা তরল বিজারক, বিভিন্ন ভাবে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, বা কোনটা কঠিন বিজারক, এগুলা হচ্ছে গ্যাসীয় বিজারক, এগুলা হচ্ছে লিকুইড বিজারক, এগুলা হচ্ছে সলিড বা কঠিন বিজারক। শীটে এভাবে আলাদা করা আছে, আলাদা করা আছে অ্যাডভান্স হওয়ার জন্য। নরমালি বেশি আসে যে কোনটা বিজারক, এটাই বেশি আসে। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে মনে রাখবা কি, যে জারণ সংখ্যা কম থাকলে ওইটা বিজারক হবে, কারণ বিজারকের কি করতে হবে, ইলেকট্রন ত্যাগ করতে হবে। জারণ সংখ্যা কম যেগুলাতে থাকবে ওগুলা মূলত বিজারক হবে, ওগুলা মূলত বিজারক হবে, ওগুলা মূলত কি হবে, বিজারক হবে। এখন দেখো আমাদের একটু খেয়াল করে দেখো যে বিজারণ কি। রাসায়নিক বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন গ্রহণ হয় এই অংশটা হচ্ছে আমাদের বিজারণ। তো ধরো ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে হইলো Cl-, তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ, এটা হচ্ছে আমাদের বিজারণ। এখানে জারণ সংখ্যা ছিল 0, হয়ে গেছে -1। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হয় ঋণাত্মক জারণ মান বাড়ে, বুঝছো? এক্ষেত্রে কি হয়, ঋণাত্মক জারণ মান বাড়ে, ঋণাত্মক জারণ মান বাড়ে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আবার দেখো ধরো আমাদের ছিল I2, এটা যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমাদের হয়ে যাবে 2I-, তাহলে এগুলা হচ্ছে আমাদের কিসের উদাহরণ, বিজারণের উদাহরণ, বিজারণের উদাহরণ। খেয়াল করে দেখো H2O2, এটা যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঘটনাটা কি ঘটবে, খেয়াল করে দেখো। এখানে আমাদের অক্সিজেনের জারণ মান ছিল -1, তোমরা সবাই দেখছো, তার মানে প্রত্যেকটা অক্সিজেন একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, আরো একটা করে যদি গ্রহণ করে তাহলে অক্সিজেনের জারণ মান হবে -2। দেখো খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, এখানে অক্সিজেনের জারণ মান কত, -2। হাইড্রোজেনের এখানেও +1, এখানেও +1। তো যাদের জারণ মানের পরিবর্তন হয় না একটা বিক্রিয়ায় তাদেরকে বলা হয় দর্শক আয়ন, তাদেরকে কি বলা হয়, দর্শক আয়ন, তাদেরকে বলা হয় দর্শক। তাহলে হাইড্রোজেন এখানে কি, দর্শক আয়ন, হাইড্রোজেন এখানে কি, দর্শক আয়ন, দর্শক আয়ন। ঠিক আছে, এখন একটা ব্যাপার একটু জানতে হবে তোমাদের, এই সমীকরণটা তুমি যদি মিলাইতে চাও, দেখো এখানে অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে দিতে হবে তোমার 2, তখন হাইড্রোজেন হয়ে গেছে 4টা, তাহলে 2টা H+ যোগ করবা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? তো বিজারণ বিক্রিয়া লেখার সময় যেটা করতে হয় H+ যোগ করতে হয় নতুন করে। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো ধরো SN4+ আছে, সে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যাবে আমাদের SN2+।
SN4+ আছে, সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের হয়ে যাবে কি 2+, তার মানে ক্যাটায়নের অভিজারণ হইতে পারে। আবার ধরো MnO4, কিছুক্ষণ আগে এটা আমরা দেখছি MnO4-, এই যে -8+7 আমরা দেখছি, -8+7 আমরা দেখছি MnO4-। তো খেয়াল করে দেখা গেছে পরীক্ষা করে যে এখানে মোট 5টা ইলেকট্রন গ্রহণ হয়, 5টা ইলেকট্রন কি হয় গ্রহণ হয়। তো 5টা ইলেকট্রন গ্রহণ হয়। আর খেয়াল করে দেখো তাহলে ম্যাঙ্গানিজটা কি হয়ে যাবে, আমাদের ম্যাঙ্গানিজ 2+ হয়ে যাবে। ম্যাঙ্গানিজ এখানে ছিল +7, যদি 5টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যাবে ম্যাঙ্গানিজ 2+। ঠিক আছে। তো অক্সিজেনের তাহলে কি হবে, অক্সিজেনটা আসলে পানি হয়, অক্সিজেনটা পানি হওয়ার জন্য এখানে তোমার 8টা H+ যোগ করবা, অক্সিজেনের ডাবল সংখ্যক যোগ করতে হয়, তাহলে এই যে 4H2O, MnO4 দেখো মিলে গেছে। দেখো এখানে এখানে বিজারণটা কার হইলো, একটা অ্যানায়নের হইলো, এখানে বিজারণটা কার হইলো, একটা অ্যানায়নের হইলো, একটা অ্যানায়নের হইলো। ঠিক আছে। এই যে 5টা ইলেকট্রন গ্রহণ করে এটা একটু মুখস্থ করবা, এটা একটু মুখস্থ করবা, এটা একটা ছক আছে, ছক থেকে মুখস্থ করে নিলেই হবে। তাহলে খেয়াল করে দেখো, দেখো ম্যাঙ্গানিজের এখানে জারণ মান ছিল +7, এখানে হলো +2, তার মানে কি হইলো, ধনাত্মক জারণ মান হইলো আমাদের কমে, এটা হইলো ধনাত্মক জারণ মান হচ্ছে আমাদের কমে। ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, দেখো যে বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কি কি হচ্ছে, যেখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিজারণ, যে ইলেকট্রন গ্রহণ করতেছে সে কি হচ্ছে, বিজারিত হচ্ছে, এবং কিন্তু সে হচ্ছে আমাদের জারক, সে হচ্ছে আমাদের জারক, সে হচ্ছে আমাদের জারক। আর জারকের ধর্মকে বলা হয় জারণ ধর্ম, জারকের ধর্মকে কি বলা হয়, জারণ ধর্ম। তাহলে এভাবে এইটুকু সুন্দর করে মুখস্থ করতে হবে, এভাবে এইটুকু সুন্দর করে মুখস্থ করতে হবে। ঠিক আছে। আর প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? পানির জায়গাটা না, পানির জায়গাটা বুঝাই দিচ্ছি, সামনে আসতেছে দেখো, সামনে আসতেছে দেখো। তাহলে তেমনি ভাবে আমাদের বিজারকের এক্সাম্পল গুলো পড়া লাগবে, বিজারকের এক্সাম্পল গুলো পড়া লাগবে। সকল অধাতু, হ্যাঁ, F2Cl2, একবারে বলতে পারো X2 যারা আছে এরা সবাই হচ্ছে আমাদের জারক, এগুলো হচ্ছে গ্যাসীয় জারক। ঠিক আছে, গ্যাসীয় জারক। কিছুক্ষণ আগে একটু খেয়াল করে দেখো, আমরা পড়াইতেছিলাম যে HNO2 এটা ছিল আমাদের বিজারক, বা H2SO3 এটা ছিল আমাদের বিজারক। কিন্তু তুমি যদি HNO3 এর কথা চিন্তা করো বা H2SO4 এর কথা চিন্তা করো, খেয়াল করে দেখো এখানে জারণ সংখ্যা ছিল 3, এখানে 5, এখানে ছিল 4, এখানে হচ্ছে 6। এর জারণ সংখ্যা 3 মানে সে আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে 5 হইতে পারবে, কিন্তু তার পক্ষে তো আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, বরং সে দুইটা গ্রহণ করে 3 হইতে পারবে। এই জন্য এটা হচ্ছে আমাদের বিজারক, জারক। এখানে +4 দুইটা ত্যাগ করতে পারবে, তাহলে এই জন্য এটা হচ্ছে বিজারক। +6 তার পক্ষে আর ত্যাগ করা সম্ভব না, এই জন্য হচ্ছে আমাদের কি বলতো, এই জন্য হচ্ছে আমাদের এটা হবে আমাদের জারক। মনে রাখবা যে জারণ সংখ্যা কম থাকলে, জারণ সংখ্যা কম থাকলে সেটা হচ্ছে আমাদের বিজারক হিসেবে কাজ করবে, আর জারণ সংখ্যা সর্বোচ্চ হইলে সে সবসময় জারক হিসেবে কাজ করবে, জারক হিসেবে কাজ করবে। এবং মাঝামাঝি থাকলে সে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করবে, উভয় হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল তোমরা খেয়াল করো, ধরো তুমি যদি আয়রনের কথা চিন্তা করো, আয়রনের কথা চিন্তা করো, এখানে জারণ মান হচ্ছে 0। Fe2+ এর কথা চিন্তা করো, এখানে জারণ মান হচ্ছে +2। Fe3+ এর কথা চিন্তা করো, এখানে জারণ মান হচ্ছে +3। খেয়াল করো আয়রন চাইলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে +2 হইতে পারবে, কিন্তু আয়রন তার মানে সে কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সে হচ্ছে আমাদের বিজারক, সে কোনোভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে আমাদের বিজারক, এটা হচ্ছে আমাদের বিজারক। +3 সে চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সরি সে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে অথবা তিনটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তার পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, সে শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে সে হচ্ছে আমাদের জারক। আর এর কথা চিন্তা করো, এ চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে জারক প্লাস হচ্ছে আমাদের বিজারক, জারক প্লাস হচ্ছে আমাদের বিজারক, জারক প্লাস হচ্ছে আমাদের বিজারক। ক্লিয়ার? হ্যাঁ, যেমন ধরো আমাদের হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের জারণ মান হচ্ছে -2,
তার মানে সালফার এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার পক্ষে আর ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না, তাহলে সে মাস্ট বি হচ্ছে আমাদের বিজারক। আর এখানে +4, সে চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে, আবার দুইটা ইলেকট্রন ত্যাগও করতে পারে, সে জারক বিজারক দুইটাই। আবার তার পক্ষে কোনোভাবেই ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, সে শুধুমাত্র গ্রহণ করতে পারবে, তাহলে সে হচ্ছে আমাদের জারক, সে হচ্ছে আমাদের জারক, সে হচ্ছে আমাদের জারক। ঠিক আছে, তাহলে আমরা জারণ সংখ্যা থেকেও বুঝতে পারবো যে কোনটা জারক, কোনটা বিজারক, এবং কোনটা জারক বিজারক উভয়ই। ঠিক আছে, তবে জারক বিজারক উভয়ই কারা এটা মনে রাখার একটা ছন্দ আছে, কয়েকটা এক্সাম্পল আছে, এটা পড়ে নিবা তাহলেই হবে। ও লো সাথী ফিরবে না হাই, এটা দিয়ে মনে রাখা যায়, এটা পড়ে নিলেই হয়ে যাবে, এটা পড়ে নিলেই হয়ে যাবে। তাহলে জারক এবং বিজারক উভয় হিসেবে কে কে কাজ করে, এটা জাস্ট হচ্ছে এক্সাম্পল দেখে পড়ে নিলেই হবে, এক্সাম্পল দেখে পড়ে নিলেই হবে। আর মনে রাখার উপায় কি, ও নো সাথী ফিরবে না হায় নোটে দেওয়া আছে, এটা নিয়ে আমি আর আগাইলাম না, এটা নিয়ে আমি আর আগাইলাম না, এটা নিয়ে আমি আর আগাইলাম না। এখন দেখো পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, এখন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এটা নিয়ে আমি একটু বলি, এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে মূলত দেখো। পরীক্ষায় কি কি প্রশ্ন আসে একদম ধরে ধরে বলা যায়, ধরে ধরে বলা যায়। তো তো এখান থেকে তাহলে প্রশ্ন আসে যে জারণ সংখ্যা নির্ণয়, এটা আমরা পড়াই ফেলছি। আচ্ছা, এরপরে কোনটি জারক কোনটি বিজারক এক্সাম্পল আমরা পড়াই ফেলছি। এরপরে এই যে থিওরিমূলক কথাগুলা, বিশেষ করে যেহেতু আসে কোনটি সত্য কোনটি সত্য নয়, এগুলো আমরা পড়াই ফেলছি। তো এখন যে প্রশ্নটা আসে তোমার পরীক্ষার হলে, কিছু সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দিয়ে বলা থাকবে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো এটা বোঝার উপায় হচ্ছে যে কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন না কোন পদার্থের জারণ সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে ওইটা জারণ বিজারণ বিক্রিয়া। আর যদি কোন পদার্থেরই জারণ সংখ্যার পরিবর্তন না হয়, কোন পদার্থেরই যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে ওইটা জারণ বিজারণ বিক্রিয়া না, ওইটা জারণ বিজারণ বিক্রিয়া না, ওইটা জারণ বিজারণ বিক্রিয়া না। ফর এক্সাম্পল তুমি দুইটা বিক্রিয়া যদি তুমি খেয়াল করো, একটু খেয়াল করো, দুইটা বিক্রিয়া তুমি একটু খেয়াল করো। ধরো এই যে দুইটা বিক্রিয়া এখানে আছে, ক্যালসিয়াম কার্বনেট, এটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে হয় আমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, এটা একটা বিক্রিয়া ধরো। আর একটা বিক্রিয়া ধরো আমাদের এই টিন অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু টিন প্লাস কার্বন মনোক্সাইড। তো দুইটা বিক্রিয়া আছে, তো আমাদের দেখতে হবে যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না। তো প্রথম বিক্রিয়াটা তুমি খেয়াল করো, আমাদের সবার জানা আছে যে অক্সিজেনের -6, ক্যালসিয়ামের +2, তাহলে এখানে কার্বনের জারণ মান হচ্ছে আমাদের +4, তাহলে মোট হচ্ছে আমাদের মিলে গেল। তো এখানে অক্সিজেনের -2, ক্যালসিয়ামের +2, এখানে অক্সিজেনের -2 গুণন 2 মানে -4, এখানে কার্বনের হচ্ছে আমাদের +4। খেয়াল করে দেখো এই রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন তিনটা পরমাণু আছে, কোন পরমাণুর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, কোন পদার্থেরই কোন পরমাণুরই জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না, এটা জারণ বিজারণ বিক্রিয়া না। কিন্তু নিচের বিক্রিয়াটা খেয়াল করো, দেখো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে টিনের অবশ্যই +2, কার্বন একা একা আছে, তাহলে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের 0, কার্বনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের 0। তো এখানে টিনের কথা চিন্তা করো, এখানে ছিল +2, এখানে হয়ে গেছে 0, আর এখানে অক্সিজেনের -2, তাহলে অক্সিজেনের হচ্ছে -2, আর কার্বনের এখানে কত হবে +2। খেয়াল করে দেখো এখানে পদার্থগুলা জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে পরীক্ষায় প্রশ্ন যখন আসবে যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না, আমরা অ্যান্সার করব যদি দেখি যে কোন পদার্থেরই জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ওইটা জারণ বিজারণ বিক্রিয়া না, আর যদি জারণ সংখ্যার পরিবর্তন হয় ওইটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে নিচেরটা হবে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া যে হইলো, তাহলে নিশ্চয়ই এখানে একটা জারক আছে, একটা বিজারক আছে, আর একটা দর্শক আয়ন আছে, ঠিক আছে? তো যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাহলে সে হচ্ছে দর্শক আয়ন, তাহলে এখানে আমাদের অক্সিজেন হচ্ছে দর্শক আয়ন।
অক্সিজেন হচ্ছে আমাদের কি বলতো, দর্শক আয়ন। অক্সিজেন হচ্ছে আমাদের দর্শক আয়ন। ওকে, আচ্ছা, এখন টিনের কথা চিন্তা করো। আগে জারণ সংখ্যা ছিল +2, এখন হয়ে গেছে 0। তার মানে কি বলতো, +2 মানে দুইটা ত্যাগ করছিল, ওই দুইটা দিয়ে দিছে, মানে ইলেকট্রন কি করছে, +2 মানে দুইটা ত্যাগ করছিল, 0 হয়ে গেছে, মানে ওই দুইটা নিয়ে নিছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে আমাদের জারক, তারা হচ্ছে আমাদের জারক। আরো ভালো করে বুঝো, যে ধনাত্মক জারণ মান কমে, দেখো এরা হচ্ছে আমাদের জারক। তো ধনাত্মক জারণ মান +2 থেকে 0 হয়ে গেছে, তার মানে ধনাত্মক জারণ মান কমছে, তাহলে এটা অবশ্যই কি আমাদের জারক, অবশ্যই কি আমাদের জারক। আর কার্বনের কথা চিন্তা করো, আগে ছিল 0, এখন হয়ে গেছে +2, তার মানে ধনাত্মক জারণ মান বাড়ছে, ধনাত্মক জারণ মান বাড়ছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিজারক, তাহলে এটা হচ্ছে আমাদের বিজারক। তাহলে এখানে কার্বন হচ্ছে আমাদের বিজারক, কার্বন হচ্ছে আমাদের বিজারক, কার্বন হচ্ছে আমাদের বিজারক। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? এই যে এই দুইটা থিওরি আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? আর বেসিক কথাই হচ্ছে, প্লাস মানে সে ইলেকট্রন কি করছে, ত্যাগ করা আছে, মাইনাস মানে সেই ইলেকট্রন গ্রহণ করা আছে। তো এই সিম্পল ব্যাপারগুলো মনে রাখলেই, আর কিছু एग्जांपल আমরা নোটে দিয়ে দিছি, হ্যাঁ, এই প্র্যাকটিসগুলো করবা, এই প্র্যাকটিসগুলো করবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার দেখো, একটু একটু 10টা মিনিট নেই, 1 ঘন্টা 19 মিনিট হয়েছে, তো 10 মিনিট নিলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তাহলে আমাদের আর প্যারা থাকবে না, বুঝছো? তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 10টা মিনিট টাইম নিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 10টা মিনিট টাইম নিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন দেখো, এখন দেখো, আমাদের তো ওই যে অঙ্ক করতে হবে, তাই না? অঙ্ক করতে হবে, অঙ্ক করতে হবে। তো অঙ্ক করলে কি করতে হয়, অঙ্ক করলে কি করতে হয়, অঙ্ক করলে হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা সমীকরণ সমতা করতে হয়। তো জারণ বিজারণ সমীকরণ সমতা করতে হবে আমাদের। তো জারণ বিজারণ সমীকরণ সমতা করতে হইলে যেটা আমাদের জানা লাগবে, যেমন ধরো FeSO4 ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই সমীকরণটা আমরা সমতা করব, এটা খেয়াল করো, এই সমীকরণটা আমরা সমতা করব। তো এই সমীকরণটা আমরা কিভাবে সমতা করব, এই সমীকরণটা আমরা কিভাবে সমতা করব? আমাদের প্রথম কথা, আমাদের বইয়ে ছক আছে, ছক থেকে মুখস্থ করতে হবে যে আমাদের বিজারককে আর হচ্ছে জারককে, বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করে এটা তার তুল্য সংখ্যা, জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে এটা তার তুল্য সংখ্যা। তো ফেরাস সালফেট হচ্ছে আমাদের বিজারক, এটা হচ্ছে আমাদের বিজারক, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে আমাদের জারক। তো আমরা যদি ছক মুখস্থ করি, আমরা খেয়াল করে দেখব যে ফেরাস সালফেট এর ই হচ্ছে 1, কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করে, আর এটা হচ্ছে আমাদের 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন কি করে, 5টা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। তো এই দুটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিব, তাহলে 5 FeSO4, আর এখানে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস আমাদের সালফিউরিক অ্যাসিড। এখন চিন্তা করো কি উৎপন্ন হবে, চিন্তা করা খুবই সহজ, চিন্তা করা খুবই সহজ। খেয়াল করে দেখো, তোমার এই জিনিসগুলো মুখস্থ থাকা লাগবে, যে এই যে দেখো, যখন আমাদের ফেরাস সালফেট ছিল, এখানে ফেরাস সালফেটে Fe2+ ছিল, Fe2+ ছিল, তুল্য সংখ্যা 1 মানে কি, সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তো একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, Fe3+, Fe কি 3+। আবার এখানে E5 কেন, কারণ হচ্ছে আমাদের এই বিক্রিয়া আমরা অলরেডি দেখছি, যেখানে ম্যাঙ্গানিজ ছিল +7, পরে 5টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গিয়েছিল আমাদের ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজ ছিল আমাদের +7, 5টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গিয়েছিল ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজ 2+। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে FeSO4, এখানে Fe এর জারণ মান তাহলে হবে +3 হইলে এখানে হবে আমাদের 3, সালফেটের জন্য হচ্ছে আমাদের 2, আর ম্যাঙ্গানিজ এখানে 2, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। পটাশিয়াম সালফেট, কোনো নো ডাউট, পটাশিয়াম সালফেট, আর কি হবে, আর পানি হবে। তাহলে এই হবে আমাদের টোটাল রাসায়নিক বিক্রিয়া, এই হবে আমাদের টোটাল রাসায়নিক বিক্রিয়া। তাহলে এইভাবে রাসায়নিক বিক্রিয়া আমরা সমতা করতে পারি, খুবই সিম্পলি। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, যে এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে মোলার অনুপাত কত, তাহলে মোলার অনুপাত হবে আমাদের 5:1, মোলার অনুপাত কত হবে
5:1। মোলার অনুপাত কত হবে? 5:1। মোলার অনুপাত কত হবে? 5:1। তাহলে সব থেকে মুখস্থ করে নিলেই কিন্তু চলতেছে, সব থেকে মুখস্থ করে নিলেই আমাদের চলতেছে, সব থেকে মুখস্থ করে নিলেই চলতেছে। মোলার অনুপাত, মোলার অনুপাত। আচ্ছা, আবার আরেকটা বিক্রিয়া যদি তুমি খেয়াল করো, যেমন ধরো এই বিক্রিয়াটা একটু দেখো, H2C2O4 প্লাস K2Cr2O7। তো তোমরা যদি সব মুখস্থ করো, খেয়াল করে দেখবা যে এটা হচ্ছে আমাদের বিজারক, এটা হচ্ছে আমাদের জারক। এটার তুল্য সংখ্যা তুমি খেয়াল করে দেখবা, এটার তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 2, এটার তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 6। তাহলে এটার ক্ষেত্রে মোলার অনুপাত কত হবে? 6:2। তার মানে এখানে হবে আমাদের 6, এখানে হবে আমাদের 2, এখানে হবে আমাদের 2, এখানে হবে আমাদের 2। ঠিক আছে? তাহলে জারক এবং বিজারকের মোলার অনুপাত বের করতে পারবো। একটা সমীকরণ আমরা কি করতে পারবো? সমতা করতে পারবো। আর সমতা করলে অঙ্ক করতে পারবো। অঙ্ক করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? অঙ্ক করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এই যে এই সূত্র, এই যে যেটা আমরা পড়লাম যে n1 e1 is equal to n2 e2, বা v1 s1 e1 is equal to v2 s2 e2, বা হচ্ছে w1 m1 e1 is equal to w2 divided by m2 গুণন হচ্ছে আমাদের e2, গুণন হচ্ছে আমাদের e2, গুণন হচ্ছে আমাদের e2। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা জারণ বিজারণ প্রায় শেষ করে ফেললাম। এখন জারণ বিজারণ থেকে পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিস জাস্ট একটু বুঝতে হবে, একটু পাঁচটা জিনিস বুঝতে হবে, পাঁচটা জিনিস একটু বুঝতে হবে। অ্যাডভান্স, সবার জন্য না, সবার জন্য না, সবার জন্য না, পাঁচটা জিনিস একটু বুঝতে হবে, পাঁচটা জিনিস বুঝতে হবে, পাঁচটা জিনিস, পাঁচটা জিনিস বুঝতে হবে একটু। এগুলা হচ্ছে জাস্ট একটু যারা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য, অ্যাডভান্স স্টুডেন্ট শুধু তাদের জন্য, অন্য কারোর জন্য না। একটা হচ্ছে আমাদের, এটা সবার জন্য লাগবে না, অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য, অসামঞ্জস্য বিক্রিয়া। তারপরে হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া, সবার জন্য লাগবে না, শত জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা ছিল বিরঞ্জন বিক্রিয়া, এগুলো একটু পড়বা যারা পড়তে পারো, সবার জন্য লাগবে না বিরঞ্জন বিক্রিয়া এগুলা। তারপরে হচ্ছে আয়োডোমিতি আর হচ্ছে আয়োডিমিতি, আয়োডিমিতি। এগুলা কি জিনিস জাস্ট এগুলা জানার চেষ্টা করবা, এগুলা কি জিনিস জাস্ট এগুলা জানার চেষ্টা করবা। এরপর এই চ্যাপ্টারের শেষ দিকে আছে বিয়ার ল্যাম্বার্ডের সূত্র, এগুলা সিলেবাসে ওরকম নাই, বিয়ার ল্যাম্বার্ডের সূত্র। তো এই সূত্রগুলা থেকে জাস্ট এক্স প্রশ্নগুলা পড়বা, আর কিছু পড়ার দরকার নাই, এক্স প্রশ্নগুলা একটু পড়বা। প্লাস এখানে ক্রোমাটোগ্রাফিরও কিছু ব্যাপার আছে, প্লাস ক্রোমাটোগ্রাফিরও কিছু ব্যাপার আছে। ঠিক আছে? প্লাস ক্রোমাটোগ্রাফির কিছু ব্যাপার আছে, হ্যাঁ, ওই ক্রোমাটোগ্রাফির কিছু ব্যবহার আছে, বিয়ার ল্যাম্বার্টের সূত্র প্লাস ক্রোমাটোগ্রাফির কিছু ব্যবহার আছে। এগুলো একটু এক্স প্রশ্নগুলো শুধু একটু দেখে যাবা, এক্স প্রশ্নগুলো শুধু একটু দেখে যাবা, আসলে তেমন পরীক্ষার জন্য লাগবে না, তেমন পরীক্ষার জন্য লাগবে না।